নমস্কার বন্ধুরা, তোমাদের এইচজি স্টাডি সেন্টারে একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে আজকে আমরা তোমাদের যে থার্ড সেমিস্টার হতে চলেছে ইতিহাসের বেশ কিছু আমি এমসিকিউ অর্থাৎ ওয়ান লাইনার আমি নিয়ে এসেছি, যেগুলো এবিটিএতে ক্রমশবার রিপিট হয়েছে। আশা করি সেই কোয়েশ্চেনগুলো 40 থেকে 30 থেকে 40 এরকম কোয়েশ্চেন আছে। আশা করি তোমরা যদি এই কোয়েশ্চেনগুলো যদি একবার রিপিট করতে পারো তাহলে কিন্তু তোমাদের পরীক্ষার হলে অনেক ইজি মনে হবে। এবং শেষে 2-3টা আমি কিছু ট্রিক্স বলে দিয়েছি যে কিভাবে তোমরা এমসিকিউ না জানলে ঠিক করবে। তো আশা করি তোমরা ভিডিওটা পুরোটা দেখবে, অ্যান্ড চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো সাবস্ক্রাইব করবে। দেখো, এখানে প্রথম যে কোয়েশ্চেনটা আছে সেটা হলো আল বিরুনি কোন ভাষায় সংস্কৃত এবং পালি সাহিত্যগুলি অনুবাদ করতেন? এটা হবে আরবি ভাষা, ঠিক আছে। এবার দেখো, ওনার যে গুরুত্বপূর্ণ গ্রন্থ ছিল সেটা ছিল কিতাব উল হিন্দ। এবার এখানে এনার সাথে অর্থাৎ আল বিরুনির সাথে কিন্তু একটা কন্ট্রোভার্সি আছে, যেটা অনেকেই জানে কিন্তু ফার্সি ভাষা, কিন্তু অ্যাকচুয়ালি ফার্সি ভাষা নয়। যেখানে ফার্সি ভাষা দেখবে সেটা কিন্তু ভুল উত্তর, এখানে কিন্তু আরবি ভাষাই হবে। এবং তোমরা আরও দেখবে যে আল বিরুনির আরও কী কী গ্রন্থ আছে, যে এবং উনি কোন সময়ে এসেছিলেন ভারতে এবং উনি কোন কোন সেই সময় সম্রাটদের দরবারে উপস্থিত ছিলেন, এইটা একটু ডিটেলসে পড়ে যাবে। তারপরে দেখো, ইন্ডিকা গ্রন্থ, ইবন বতুতা, যে কটা গ্রন্থ আছে অর্থাৎ মুঘল হোক বা সুলতানাত, যে সুলতানদের সময় যেগুলো ছিল, প্রত্যেকটা লেখক এবং যে যে সম্রাটের সম্পর্কে গ্রন্থ ছিল এবং সেই সময় কী কী আর্থিক ব্যবস্থা এবং সাংস্কৃতিক দিক থেকে যে দিকগুলো তুলে ধরেছিলেন সেগুলোও কিন্তু করে যাবে। তারপরে দেখো, ভক্তি থেকে যেটা বারবার রিপিটে এসেছে সেটা হলো সুফি শব্দটি আরবি শব্দ। প্রথমেই দেখো যে কোয়েশ্চেনটা আসবে, যদি বলে যে সুফি শব্দটি কী শব্দ, সেটা কিন্তু আরবি শব্দ হবে। এবং সাফা, সুফি কিন্তু সাফার সাথে যুক্ত হচ্ছে। এখানে দেখো এসেছে কি থেকে, মানে অ্যাকচুয়ালি সাফার অর্থটা কি বলেছে এখানে, পশমের বস্ত্র পরিধানকারী। তারপর দেখো 4, আগ্রার একটি বিখ্যাত সমাধিসৌধ হলো। দেখো এখানে আকবর এবং শাহজাহানের স্ত্রী কেন দেওয়া আছে, আগ্রাতে কিন্তু দুটো আছে। যখন দেখবে যে দুটো অপশানে আছে তোমরা কিন্তু আকবর হিট করবে, আর যদি দেখো যে আকবর অপশানে নেই, শাহজাহানের স্ত্রী আছে, তাহলে কিন্তু তোমরা শাহজাহানের স্ত্রীতে হিট করবে, ঠিক আছে। তারপর দেখো, ভারতে চিস্তি সম্প্রদায়ের কে প্রতিষ্ঠা করেছিলেন, সেটা হলো মঈনুদ্দিন চিস্তি। তারপরে দেখো, বিজয়নগর সাম্রাজ্যের ব্যাপারে কিন্তু একদম টোটাল ডিটেলস, মানে বিজয়নগর সাম্রাজ্য থেকে অ্যাকচুয়ালি সম্রাট সম্পর্কে যা যা আসতে পারে সেটা এখানে দেখো 6 নম্বরে আমি তোমাদের বলে দিয়েছি। দেখো, বিজয়নগর সাম্রাজ্য ছিল দক্ষিণ ভারতের একটি শক্তিশালী হিন্দু সাম্রাজ্য। কোথাকার ছিল? উত্তর ভারত, দক্ষিণ ভারত, পশ্চিম ভারত। উত্তর হবে দক্ষিণ ভারত। দেখো, কি ধর্মের সাম্রাজ্য ছিল? হিন্দু সাম্রাজ্য ছিল। কত সালে প্রতিষ্ঠা হয়? 1336 খ্রিস্টাব্দে। কে কে প্রতিষ্ঠা করেন? হরিহর এবং বুক্কা রায়। আচ্ছা, কত দিন ছিল বা শেষ যে কত খ্রিস্টাব্দ পর্যন্ত এই সাম্রাজ্যের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়? 1646 পর্যন্ত। এবং এই সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? কৃষ্ণদেব রায়, ঠিক আছে। তারপরে দেখো বাহামানি। বাহামানি দেখো সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হলেন আলাউদ্দিন হাসান বাহমান শাহ। নামটা বড়, এখানে ছোট নামও আছে, তোমাদের যদি ঘুরিয়ে আসে জাফর খান বা হাসান গাঙ্গু নামেও কিন্তু পরিচিত। এবং দেখো, উনিও কিন্তু 1347 খ্রিস্টাব্দে দেখো সুলতান মোহাম্মদ বিন তুগলকের বিরুদ্ধে গিয়ে কিন্তু এটি একটি দক্ষিণাত্যে মুসলিম রাষ্ট্র কিন্তু স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। তারপরে দেখো, কে বলেছিলেন রাম ও আল্লাহর মধ্যে পার্থক্য নেই? কবির। এবং কবিরের গুরু কে ছিলেন? রামানন্দ। সেলিম চিশতির দরগা কোথায় আছে? ফতেহপুর সিকরি। সুফি ভারতে কখন আসে, প্রকাশ পায় বলতে অ্যাকচুয়ালি কখন আসে বা কখন বিস্তার লাভ শুরু হয়? 11দশ শতকে। শ্রী চৈতন্যদেব কার কাছে দীক্ষা নিয়েছিলেন, তার নাম কি? ওনার নাম ছিলেন কিন্তু ঈশ্বরপুরী। তারপর দেখো, মঈনুদ্দিন চিশতির দরগা কোথায়? আজমিরে। গুলিয়ে ফেলবে না, সেলিমউদ্দিন চিশতির কিন্তু ফতেহপুর সিকরি, আর এবং কিন্তু মঈনুদ্দিন চিশতির কিন্তু দরগা আজমিরে। দেখো, শিখ, যে এখানে শেখ আছে, একটু বানান ভুল আছে, ঠিক আছে। ধর্মগুরু নানকের উপদেশ কোথায় থাকতো? সেটা ছিল আদি গ্রন্থ, ঠিক আছে। মেগাস্তিনিস গ্রিক, চন্দ্রগুপ্ত মৌর্য, ইন্ডিকা। এখানে অ্যাকচুয়ালি মেগাস্তিনিস কোথা থেকে এসেছে? গ্রিক থেকে। এবং কার দরবারে এসেছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য। এবং কী লিখেছিলেন? ইন্ডিকা। দেখো দেখো ফা হিয়েন কোথা থেকে এসেছিলেন? চীন থেকে। এবং উনি কার দরবারে ছিলেন? সেটা ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্ত মৌর্য। এবং তারপরে দেখো, রেকর্ড অফ বুদ্ধিস্ট কিংডম, এটা কিন্তু ওনার গ্রন্থের নাম। ইবন বতুতা দেখো মরক্কো থেকে এসেছিলেন। এবং এখানে দেখো, মোহাম্মদ বিন তুগলক কিন্তু ওনাকে ওই সময় ওনার দরবারে কিন্তু বিচারক হিসাবে নিয়োগ করেছিলেন। তারপরে দেখো, মার্কো পোলো, উনি কিন্তু ইতালি থেকে এসেছিলেন। এবং দ্য বুক অফ স্যার মার্কো পোলো কিন্তু উনি লিখেছিলেন। বার নিয়ে
বার্নিয়ে বলছে ফ্রান্স ও বার্নিয়ে ফ্রান্স থেকে এসেছিলেন, শাহজাহানের দরবারে কিন্তু এসেছিলেন। দেখো হিন্দু শব্দটি এটি কিন্তু প্রাচীন একটি সংস্কৃত শব্দ। কোথা থেকে এসেছিলে? সিন্ধু শব্দ থেকে এসেছে, ঠিক আছে। তারপরে দেখো সুফিবাদে শিষ্যকে কী বলে? সুফিবাদে কিন্তু শিষ্যকে মুরিদ বলে এবং গুরুকে কিন্তু পীর বলে, ঠিক আছে। যদি ঘুরিয়ে আসে তোমরা এটা মনে রাখবে। দেখো আদিনা মসজিদ, দেখো এখানে দেখো বরবক শাহ, ঠিক আছে, মানে উনি প্রতিষ্ঠা করেছিলেন, এখানে শর্টে লেখা আছে। তারপরে দেখো ভারতের প্রথম, এই যে পয়েন্ট, এই যে তিনটে কোয়েশ্চেন আছে এখানে কিন্তু মোস্ট অফ দ্য স্টুডেন্ট গুলিয়ে ফেলে। দেখো ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং, বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন কিন্তু ওয়ারেন হেস্টিংস। আচ্ছা, লর্ড ক্যানিং এবং ওয়ারেন হেস্টিংস কী কী প্রতিষ্ঠা করেছিলেন, কী কী সংস্কারমূলক কাজ করেছিলেন সেই সময়, সেটা কিন্তু একদম ভালো করে দেখে যাবে। তারপরে দেখো ভারতের প্রথম স্বাধীন গভর্নর কে ছিলেন, সেটা ছিলেন কিন্তু, এবং শেষ ভাইসরয় ছিলেন সেটা ছিলেন মাউন্ট ব্যাটেন। আচ্ছা 25-এর এটা আমি স্কিপ করে গেছি, যে ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন, সেটা ছিলেন উইলিয়াম বেন্টিং। এই কয়েকটা কোয়েশ্চেন কিন্তু তোমরা নাম গুলিয়ে ফেলো। আচ্ছা আরও একটা কোয়েশ্চেন আছে, যে ভারতের সীমান্ত কে করেছিলেন, সেটা ছিলেন র্যাডক্লিফ। সেটা আশা করি তোমাদের অত ডিটেলসে আসবে না। দেখো 27-এর কোয়েশ্চেনটা হলো 1773 রেগুলেটিং অ্যাক্ট সুপ্রিম কোর্ট গঠিত হয়, ঠিক আছে। অ্যাকচুয়ালি সুপ্রিম কোর্ট গঠিত হয় কিন্তু 1774, কিন্তু 73 রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে কিন্তু নির্দেশনামা প্রকাশিত হয়েছে। দেখো শ্বেতাঙ্গ কিন্তু জাতির দায়বদ্ধতা বলেছিলেন ক্লিপিং ও জুলি। তারপরে দেখো 29-এ ক্যামেরন ও টোগো উভয় দেশের প্রাথমিক জার্মানি এর কিন্তু প্রাথমিকভাবে উপনিবেশ ছিলেন। তারপরে দেখো আলজেরিয়া ছিল কিন্তু ফ্রান্সের উপনিবেশ। তারপরে দেখো কারা ব্ল্যাক গোল্ড বলতো? গোলমরিচকে, পর্তুগিজরা। আচ্ছা কাকে বলতো? সেটা ছিল গোলমরিচকে কিন্তু বলা হতো। দেখো ভারতের ম্যাকিয়াভেলি বলা হতো নানা ফড়নবিস। প্রথম ভারতীয় ICS অফিসার ছিলেন কিন্তু সত্যেন্দ্রনাথ ঠাকুর। দেখো এখানে দেখো আরও একটা গ্রন্থের নাম আছে ইম্পিরিয়ালিজম এ স্টাডি হবসন। আচ্ছা অরিজিন অফ দ্য স্পেসিস, এটা কিন্তু ডারউইন। তারপরে 36-এ দেখো বোর্ড অফ রেভিনিউ কিন্তু গঠন করেছিলেন ওয়ারেন হেস্টিংস। 37-এ দেখো ভারতীয় আমলাতন্ত্রের জনক হিসেবে কিন্তু লর্ড কর্নওয়ালিসকে আমরা চিনি। মুক্তদার নীতি ম্যাথিউ পেরি। আশা করি এই 38টা করলে তোমাদের যে যে ডিটেলসে আমি ফ্যাক্টের সাথে আলোচনা করেছি তোমাদের সমস্যা হবে না। এবং শেষে দেখো তোমাদের যে মেলানোটা, কয়েকটা মেলানো, আমার মনে হয় যে এই মেলানোগুলো ইম্পর্টেন্ট। কীভাবে দেখবে তোমাদের আমি একটু বলে দিই। তোমাদের কিন্তু MCQ এর সাথে সাথে কিন্তু এই যে স্তম্ভ মেলাও কিন্তু প্রায় 3-4 নম্বরের আমরা দেখতে পেতে পারি। এছাড়া যদি স্তম্ভ মেলাও না থাকে তাহলে কিন্তু বিবৃতি সহ কোনটি সঠিক সেটা এবার ওই ক্ষেত্রে কিন্তু তোমাদের পুরো ডিটেলসে পড়তে হবে। আর এবং ওই যে বিবৃতি সহ যেগুলো আছে সেগুলো কিন্তু আমি তোমাদের পেড কোর্স যারা নিয়েছিলে তাদের আমি কিন্তু ইজিলি বলে দিয়েছি ভাই কিভাবে কি করবে। তো দেখো তোমাদের এইটা বলি, স্তম্ভ মেলাওটা কিভাবে তোমরা যদি একটা দুটো জানো তাহলে টোটাল কিভাবে কমপ্লিট করবে। দেখো এখানে আমাদের বলেছে মার্কো পোলো। তোমাদের কেন বলেছিলাম যে প্রত্যেকটা লেখক এবং যারা পর্যটক ছিলেন তারা কোন সময় এসেছিলেন এবং কি লিখেছেন, কোথা থেকে এসেছেন সেগুলো পড়তে। দেখো এখানে কিন্তু কাজ দেখিয়ে দিচ্ছে। দেখো মার্কো পোলো প্রথম কোথা থেকে এসেছিলেন, ভাই মার্কো পোলো এখানে তোমার যদি দেখো এখানে কিন্তু ইতালি হবে, ঠিক আছে। এবং দেখো নিচে দেখো শীতে দেখো তোমাদের দেখো এখানে আগে আমরা একদম ব্রিটিশ যারা আছে মানে ইউরোপ কান্ট্রির লোকগুলোকে আগে আমরা টিক করার চেষ্টা করবো। দেখো এখানে আছে তা ভার্নিয়ে না, এটা ফ্রান্সোয়া ভার্নিয়ে হবে, এখানে ভুল আছে। ফ্রান্সোয়া ভার্নিয়ে কোথা থেকে এসেছিলেন? ফ্রান্সোয়া ভার্নিয়ে কিন্তু ফ্রান্স থেকে এসেছিলেন। আচ্ছা দুটো তো হয়ে গেল। তারপরে তাহলে পড়ে থাকলো আল বিরুনি এবং আব্দুর রেজাক। দেখো আল বিরুনি কিন্তু উজবেকিস্তান থেকে এসেছিলেন এবং পড়ে থাকছে আব্দুর রেজাক কিন্তু ইরান থেকে এসেছিলেন। তোমাদের কিন্তু এখানে একবারে 4টে যদি না পারো তাহলে কিন্তু তোমরা একটা একটা করে ঠিক করবে। তারপরে দেখবে যে দুটো পড়ে থাকছে সেগুলো কিন্তু একটু ক্রোনোলজি দিয়ে সাজানোর চেষ্টা করবে, যে কোনটা আগে কোনটা পরে বা কে কোথা থেকে আসতে পারে নাম দেখে কিন্তু চেষ্টা করবে যখন জানবে না। আর জানলে তো তোমাদের একদম কোনো অসুবিধা হবে বলে আমার মনে হয় না। দেখো ঠিক এরকমই আরও একটা আছে, সেটা তোমাদের দেখাই। দেখো এখানে যে স্তম্ভ মেলাওটা আছে এখানে ভালো করে লক্ষ্য, এখানে দুটো আছে, একটা 27 আছে একটা 28 আছে, ঠিক আছে। এই টাইপেরগুলোই কিন্তু আসবে। দেখো এখানে দেখো আরও একটা আমাদের এখানে কিন্তু স্তম্ভ মেলানো এসে গিয়েছে। দেখো এখানে যে 4টে আছে এখানে সব থেকে তোমাদের মনে হয় ইজি কোনটা হতে পারে? দেখো মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ন্যাটো হবে, এটা তোমরা সবাই জানো। আচ্ছা
তারপরে যদি আমরা খেয়াল করি যে তারপরে আছে 1861 সাল। 1861 সালে কি হতে পারে এখানে? দেখো এখানে কিন্তু একটা সাল দেওয়া আছে অলরেডি, কিন্তু 1861 খ্রিস্টাব্দে পুলিশি আইন হবে। আচ্ছা তাহলে তো দুটো হয়ে গেল। তাহলে প্রথমে কি আছে? লর্ড উইলিয়াম বেন্টিং। লর্ড উইলিয়াম বেন্টিং এবং পরাগল খাঁ। আচ্ছা বেন্টিংয়ের সাথে মহাভারত কি ম্যাচ হতে পারে? না। বেন্টিংয়ের সাথে তাহলে কি পড়ে থাকছি? বি মিলে যাবে, এবং পরাগল খাঁয়ের সাথে কিন্তু মহাভারত মিলে যাবে। তেমন ঠিক তোমাদের এখানে নিচে যেটা আছে আমি তোমাদের দুটো বলে দিই। দেখো এখানে কিন্তু ভাস্কো ডা গামা আছে, এখানে কালিকট বন্দর হবে। এবং তোমাদের এখানে আর কি হতে পারে? জর্জ দেখা আছে, জর্জ বার্লো কি হতে পারে? বিজয়নগর এবং নিজামুদ্দিন আউলিয়া কি হতে পারে? তোমরা কমেন্ট করে বলো, আমি তো তার সাথে তোমাদের উত্তরটা বলেই দেবো। দেখো তোমাদের কিন্তু এখানে আরও আমরা নিচের দিকে যদি আসি, জর্জ বার্লো আছে। আচ্ছা জর্জ বার্লো তো একটা ইংরেজি নাম, আমরা ধরো জানি না এটা, তাহলে কিন্তু এখানে ইংরেজি নাম কি আছে? কর্নওয়ালিস কোড, কিন্তু এখানে একটা ইংরেজি নাম আছে। তো আমরা জর্জ বার্লোর সাথে কর্নওয়ালিস কোড এটাকে ম্যাচ করালাম, তাহলে কিন্তু আমাদের দুটো অলরেডি হয়ে গেল। তাহলে পড়ে থাকলো নিজামুদ্দিন আউলিয়া এবং বিজয়নগর সাম্রাজ্য। আচ্ছা বিজয়নগর সাম্রাজ্য কি ছিল? কি ধর্মের প্রতি ছিল বলো তো? হিন্দু ধর্মের প্রতি। এখানে আমরা হিন্দু ধর্মের প্রতি আর কি পড়ে থাকছে? দেখো বরাহ কিন্তু পড়ে থাকছে। আচ্ছা তাহলে আর কি পড়ে থাকছে? নিজামুদ্দিন আউলিয়াও কিন্তু জিয়াউদ্দিন বরনির সাথে ম্যাচ করে যাচ্ছে। এইভাবে কিন্তু তোমাদের এর একটু টাইম নিয়ে করতে হবে, ঠিক আছে? যখন তোমরা জানবে না, যদি জানো তো তাহলে তোমরা ইজিলি করে দেবে। দেখো শেষ আরও একটা ইম্পর্টেন্ট আছে, সেটাও তোমাদের দেখিয়ে দিই। রেগুলেটিং অ্যাক্ট আমরা সবাই জানি এটা 1773। যদি এখানে সুপ্রিম কোর্ট থাকতো আর এখানে যদি 1784 থাকতো তাহলে আমরা একটা কনফিউশনে গুলিয়ে যেতাম। আচ্ছা মহারানীর ঘোষণাপত্র আমরা জানি যে 1 হবে, তাহলে 1858। আচ্ছা তাহলে ওখানে কি পড়ে থাকছে বলো তো? একটা তো উপরের সাথে নিচেরটা ম্যাচ করে গেল, আর একটা নিচেরটার সাথে উপরেরটা। তাহলে এরকমভাবে যদি আমরা দেখি তাহলে বিয়ের বলছে পিটের ভারত শাসন। আচ্ছা ভারত শাসন আইন কখন এসেছিল বলো তো? 1784 খ্রিস্টাব্দে, ঠিক আছে? তাহলে দেখো এখানে মিলে গেল। আর পড়ে থাকছে অধীনতামূলক মিত্রতা, যেটা আমরা অধীনতামূলক নীতি বলে থাকি, তাহলে 1798 কিন্তু এখানে মিলে গেল। দেখো এইভাবে কিন্তু তোমাদের আসবে। হয়তো দেখা যেতে পারে রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে বলছে যে বিবৃতিমূলক যেগুলো আসছে তোমাদের, এখন সুপ্রিম কোর্ট যদি বলে তো সেখান থেকে তোমাদের সঠিকটা বেছে বার করতে হবে। তো আশা করি তোমরা এইগুলো যেভাবে কনসেপ্টটা বুঝলে তোমাদের পরীক্ষার হলে অসুবিধা হবে না। আর যেহেতু তোমরা প্রথম সেমিস্টার মানে প্রথম এইচএসের ব্যাচ যারা থার্ড সেমিস্টার এইভাবে পরীক্ষা দিচ্ছ, তো তোমাদের কোয়েশ্চেনটা আশা করি সহজ হবে।